স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের অনুশীলনী 11.1 এ অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করবো। আজকে পর্ব রাখছি 1। এই পর্বে আমি দেখো তোমাদের জন্য প্রয়োজনীয় 9টা সূত্র রেখে দিয়েছি। এই 9টা সূত্র তোমাদেরকে অনুশীলনী 11.1 এবং 11.2 করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 9টা সমীকরণ তোমাদের লাগবে। এই সমীকরণগুলো তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে। শুধু তোমাদের 11 অনুশীলনীর জন্য না, আরো যে অঙ্কগুলো আমরা করি অন্যান্য অনুশীলনীর এই বেসিকগুলো লাগে। এই বেসিকগুলো যদি আমরা প্রত্যেককেই মনে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। তার আগে আমাদের যে এই অনুপাত সমানুপাত যে অধ্যায়, আগে অনুপাতটা কাকে বলে সেই সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। অনুপাতটা কাকে বলে? অনুপাতটা কি? একই এককে সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির কত গুণ? একই এককে সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ, এটা যে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করি, এই ভগ্নাংশটাকে রাশি দুইটির অনুপাত বলা হয়। আমি আবারও বলতেছি, একই এককে সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির কত গুণ, একটা রাশি আর একটা কত গুণ বা কত অংশ, এইটা ভগ্নাংশ আকারে যখন আমরা প্রকাশ করি এই ভগ্নাংশটিকেই রাশি দুটির অনুপাত বলা হয়। অনুপাত ধরো একই এককে এবং সমজাতীয় বলছে, এখানে একই একক এবং সমজাতীয় রাশি হতে হবে, ভিন্ন রাশি লেখা যাবে না। ধরো পি ও কিউ দুটি রাশি, দুটি রাশি দেখো পি এবং কিউ দুটো হচ্ছে সমজাতীয় রাশি। এখানে পি পরে কিউ আছে, পি এবং কিউ পাশাপাশি, পি পরে ও নেওয়া হয়নি বা এম নেওয়া হয়নি বা এ নেওয়া হয়নি, এগুলো নিলে রাশি দুটি সমজাতীয় রাশি হবে না। একই রাশি হতে এবি একই রাশি, সিডি একই রাশি, এম এন একই রাশি, পি কিউ একই রাশি, এক্স ওয়াই একই রাশি, মানে পাশাপাশি সমজাতীয় রাশি নিতে হবে। এরা সমজাতীয় হতে হবে এবং একটি অপরটির কত গুণ বা কত অংশ তার একটা ভগ্নাংশ আকারে যতক্ষণ আমরা প্রকাশ করব, এটাকে বলা হয় রাশি দুইটির অনুপাত। ধরো পি অনুপাত কিউ, এটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ। এই যে পি বাই কিউ লিখলাম আমরা, এই অনুপাতকে বাংলায় অনুপাত বলা হয়, ইংলিশে ইস্টু বলা হয়, অথবা আমরা ভগ্নাংশ আকারে যখন লিখবো তখন বাই বলবো, অর্থাৎ ভাগ। এটার মানে কি? ভাগ। তাহলে একটা অপরটির কত গুণ বা কত অংশ, এটা একটা ভগ্নাংশ আকারে যখন প্রকাশ করা হবে এটাকে বলা হয় অনুপাত। দেখো এই অনুপাতের পি অনুপাত যে আমি কিউ লিখলাম, এই অনুপাতের এই রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, পূর্ব রাশি, আর এই রাশিটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে অনুপাতের প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি। এটা মাথায় রাখবে, পূর্ব রাশি কোনটা, উত্তর রাশি কোনটা। আশা করি অনুপাত কাকে বলে তোমরা বুঝে গেছো। অনুপাত নিয়ে আলোচনা করবো। সমানুপাত কি? যদি চারটি রাশি এরূপ হয়, দেখো যদি চারটি রাশি এরূপ হয়, ধরো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, এরকম যদি হয়, প্রথম দুইটা রাশির অনুপাত সমান শেষের দুইটা রাশির অনুপাত যদি একই হয় তাহলে এই অনুপাতগুলোকে সমানুপাত বলা হয়। তা প্রথম দুইটা রাশি এবং পরের দুইটা রাশি যদি অনুপাত একই হয় তাহলে এই রাশিগুলোকে বলা হয় সমানুপাত। দেখো সমানুপাতের একটা নিয়ম আছে, প্রথম দুইটা রাশি একই হতে হবে, অর্থাৎ সমজাতীয় হতে হবে। প্রথম দুইটা রাশিকে সমজাতীয় হতে হবে এবং পরে যে দুটো রাশি থাকবে এই দুটো রাশি সমজাতীয় হতে হবে। একই হতে হবে এমন না। ধরো আমরা অনুপাতের সময় যে রাশি দুটো পেয়েছিলাম পি এবং কিউ বা এ এবং বি, এরা একই হয়েছিল, কিন্তু এখানে এ বি যদি তোমার একই অনুপাত হয়, পরের অনুপাতটা তুমি আলাদা অনুপাত নিলেও হবে, কিন্তু প্রথম অনুপাতের জন্য রাশি দুটো একই হতে হবে। যেমন এখানে এ অনুপাত বি, এই দুটো একই জাতীয় রাশি, সি অনুপাত ডি, এই দুটো একই অনুপাত, একই জাতীয় রাশি, কিন্তু এখানে তোমরা এই অনুপাতের সময়টা ধরো এ অনুপাত সি নেওয়া যাবে না অথবা বি অনুপাত বি নেওয়া যাবে না, এরা একই জাতীয় রাশি না। সমানুপাতে প্রথম যে অনুপাত হবে এই অনুপাতটা একই রাশি হতে হবে, দ্বিতীয় যে অনুপাত হবে এই অনুপাতটাও একই হতে হবে। অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে
অর্থাৎ প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি যদি এমন হয়, তাহলে এই জাতীয় এই সমজাতীয় এই রাশিগুলোকে বলা হয় প্রত্যেকেরই সমানুপাত। আর সমানুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতের রাশিগুলো একই হতে হবে এবং দ্বিতীয় অনুপাতের রাশিগুলো একই অর্থাৎ সমজাতীয় হতে হবে। দেখো আমি তোমাদের দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাই দিচ্ছি। দেখো ধরো এ বি সি একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এ। আবার আরেকটা ত্রিভুজ ধরো ডি ই এফ, ত্রিভুজের ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। ধরো এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত এই ত্রিভুজের ক্ষেত্রফল ডিই এফ, হাফ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এ, অনুপাত হাফ ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ। উভয় পক্ষ থেকে আবার এইচ বাদ দিয়ে দিই, তাহলে পাবো আমরা এ অনুপাত বি। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডিইএফ এ বাই বি, অর্থাৎ ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। এখানে দেখো ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল তাদের ভূমির অনুপাতের সমান, ভূমিদ্বয়ের অনুপাতের সমান। আশা করি সমানুপাত সম্পর্কে তোমরা বুঝছো। দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটা হচ্ছে একই জাতীয় রাশি, এবি একটা একই জাতীয় রাশি। এই যে দুইটা পরস্পর অনুপাত একত্রিত মিলিত হয়েছে, এইটাকে বলা হয় সমানুপাত। এখানে এক জাতীয় রাশি, এখানে এক জাতীয় রাশি, অর্থাৎ সমজাতীয় রাশি তখন হবে কখন হবে, যদি প্রত্যেকেই অনুপাত হয় তাহলে সেটা সমজাতীয় হবে। আর যদি সমানুপাতে নেই তাহলে প্রথম অনুপাতের রাশিগুলো হবে সমজাতীয়, দ্বিতীয় অনুপাতের রাশিগুলো হবে সমজাতীয়। এটা হচ্ছে সমানুপাত। এখন আমরা ক্রমিক সমানুপাত সম্পর্কে জানবো। দেখো ক্রমিক সমানুপাত কি হবে, ক্রমিক অর্থ কি, একটার পরে একটা আসবে সিরিয়াল, যেমন 1 2 3 1 2 3 4 5 6 এভাবে ক্রমিক হয়ে আসতেছে। যেমন এ বি সি ডি ই এফ জি, ক্রমিক একটার পরে একটা মিস করে আরেকটাতে যাওয়া যাবে না, তাহলে সেটা ক্রমিক হবে না। আর ক্রমিকের অর্থ হচ্ছে একটার পরে একটা। ক্রমিক সমানুপাতটা কি, এবিসি ক্রমিক সমানুপাত হবে, ধরে নিলাম আমি এবিসি একটা ক্রমিক সমানুপাত হবে কখন, যদি a = b হয়, অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি অনুপাত সমান, দ্বিতীয় রাশি অনুপাত এবং তৃতীয় রাশির অনুপাত সমান হয়, তাহলে সেটা হবে ক্রমিক সমানুপাত। দেখো a = b = b = c, তাহলে দেখো a by b b by c, যদি আর গুণ করি b² = ac, অর্থাৎ এটাকে আবার এভাবে আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি স্কয়ার, দ্বিতীয় রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। অর্থাৎ ক্রমিক সমানুপাত হবে কোনটা, দ্বিতীয় রাশির বর্গ প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, দ্বিতীয় রাশির বর্গ ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, তাহলে সেটা হবে ক্রমিক সমানুপাত। এবার আসো আমাদের যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নেই। দেখো a অনুপাত b এবং c অনুপাত b, দেখো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এই অনুপাতের এটা এক জাতীয় রাশি, এটা এক জাতীয় রাশি। এই রাশিদ্বয়ের ব্যস্তকরণ কিভাবে করব, ব্যস্তকরণ অর্থ হচ্ছে অর্থাৎ লব হবে হর, হর হবে লব, অর্থাৎ b হবে b যাবে a এর স্থলে, a আসবে b এর স্থলে, এটা হচ্ছে ব্যস্তকরণ। আরেকটা দেখো যদি আমরা একান্তরকরণ করি, একান্তরকরণ কি, একান্তরকরণ হচ্ছে প্রথম লব ঠিক থাকবে, দ্বিতীয় লবটা চলে আসবে হরের কাছে, প্রথম ভগ্নাংশের হরের কাছে দ্বিতীয় লবটা আসবে, আর প্রথম হরটা যাবে দ্বিতীয় ভগ্নাংশের লবের কাছে, এটা হচ্ছে একান্তরকরণ। আবার দেখো এখানে যোজনটা কি, যোজন সম্পর্কে আমরা অনেকেই জানি। যোজন অর্থ হচ্ছে হরটাকে লবের সঙ্গে যোগ করা, হরটাকে লবের সঙ্গে যোগ করাটা হচ্ছে যোজন। দেখো হরটাকে আমরা এই যে হরটাকে লবের সঙ্গে যোগ করে দিয়েছি, হরটাকে লবের সঙ্গে যোগ করে দিয়েছি। বিয়োজন কি, বিয়োজন হচ্ছে হরটাকে লবের সঙ্গে বিয়োগ করা, হরটাকে লবের সঙ্গে বিয়োগ করা, হরটাকে লবের সঙ্গে বিয়োগ করা, বারবার করে বলতেছি বুঝে নাও, হরটাকে লবের সঙ্গে বিয়োগ করা, এটা হচ্ছে বিয়োজন। আর যোজন বিয়োজন কখন করব, একবার হরটা হবে যোগ, একবার হবে হরটা বিয়োগ, কার সঙ্গে, লবের সঙ্গে। দেখো একবার যোগ হয়েছে, অর্থাৎ প্রথমে আমরা লব যেটা থাকবে সেটা উপর নিচে লিখে নিব, লেখার পরে হরটাকে প্রথমে উপরে যোগ করে দিব, তারপরে বিয়োগ করে দেব, অর্থাৎ
প্রথমে লবে যায় যোগ হবে, ঘরে আসে বিয়োগ হবে। এটা হচ্ছে যোজন বিয়োজন। দেখো a is to b, c by d, e by f, g by h হলে প্রত্যেক অনুপাত হবে, তোমাদের বইয়ে এটা বিস্তারিত দেওয়া আছে। দেখো a plus c plus, প্রথমের যে লগগুলো আছে লগগুলোর যোগ ডিভাইড হরগুলোর যোগ। ক্রমিক সমানুপাতটা এখানে সাধারণত দেখো ক্রমিক সমানুপাতটা কি? ক্রমিক সমানুপাত আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝাই দিলাম। ক্রমিক সমানুপাত কি? a b c ক্রমিক সমানুপাত হবে কখন? যখন a is to b অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি হবে, তখনই সেটা ক্রমিক সমানুপাত হবে। অর্থাৎ দেখো দ্বিতীয় রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। আরেকটা দ্বিগুণানুপাত, অনুপাতের দ্বিগুণানুপাতটা কি? দ্বিগুণানুপাত বলতে দুই দ্বারা গুণ করতে হবে, তো ওই রাশিকে ওই রাশি দ্বারা গুণ করতে হবে। দেখো a কে a দ্বারা গুণ করলে a স্কয়ার অনুপাত b কে b দ্বারা গুণ করলে a স্কয়ার অনুপাত b স্কয়ার। a অনুপাত b এর দ্বিবিভাজিত অনুপাত, দ্বিবিভাজিত অনুপাতটা কোনটা? রুট করলে যে অনুপাত পাওয়া যাবে সেটা হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। আশা করি তোমাদের এই অনুপাত এবং সমানুপাতের যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে এবং কাকে বলে আমি যে বুঝাই দিলাম ডেফিনেশন দিয়ে উদাহরণ দিয়ে, এগুলো তোমরা যদি বারবার করে একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই অনুপাতের এই অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে তোমাদের অনেক অনেক সোজা হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে। যদি এই ধরনের আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।